নমস্কার। আজকে ধনু রাশিকে নিয়ে বলবো। ধনু রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন হচ্ছে, ডিসেম্বর মাসের 5 তারিখে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় চলে আসবে একদম সপ্তম ঘরে, যেটা হচ্ছে মিথুন রাশি। এর আগে উচ্চ অবস্থায় বক্রী ছিল, যেটা হচ্ছে অষ্টম ঘর কর্কট রাশিতে। তো দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে ধনু রাশির উপর কী রকম প্রভাব দিবে, ধনু রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে, মনের দিক থেকে বলছে খুব অনুপ্রাণিত হই। এবং আগামী দিনে ধনুরাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, এই ধনুরাশির যে পরিবর্তনটা হচ্ছে, দেবগুরু বৃহস্পতির পরিবর্তন, এই পরিবর্তন ধনুরাশিকে কিন্তু অনেক দিক থেকে সফলতার জায়গাতে নিয়ে যাবে। কারণ পরিবর্তনটাই হচ্ছে একদম খুবই মারাত্মক পরিবর্তন, যেটা অনেকদিন ধরে অপেক্ষা করছিল ধনুরাশি। আসল পরিবর্তন দেবগুরু বৃহস্পতির এই বক্রী অবস্থায় সপ্তম ঘরে অবস্থান, এটা ধনুরাশির জীবনে বলতে গেলে সর্বদিক থেকে একটা উন্নতির জোয়ার নিয়ে আসবে। কারণ ওই রকমই কিন্তু গ্রহদের সাপোর্ট বলছে। বর্তমানে ধনুরাশির ঢাইয়া চলছে, এটা ঠিক, কিন্তু যে অবস্থানটা গুরুর মাধ্যমে হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে, এটা কিন্তু মারাত্মক একটা প্রভাব ফেলবে। ধনুরাশিতে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন 5ই ডিসেম্বর থেকে একদম মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত বক্রী অবস্থা থাকবে। তারপরে তো মার্গী হয়ে জুন মাসের 2 তারিখে আবার রাশি পরিবর্তন হবে। তো এই যে পরিবর্তনের সময়সীমা, এই পরিবর্তন জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবে, একটা ভালো দিক, একটা ভালো দিশা এদিকে কিন্তু নিয়ে যাবে এই ধনুরাশিকে। তো ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এই যে সময় রাশি পরিবর্তন করছে, সেই সময় কিন্তু পুনর্বসু নক্ষত্র থাকবে। আর এই পুনর্বসু নক্ষত্র সম্পর্কে কিন্তু বহু কিছু আলোচনা করেছি জীবনে। এবং রাশির অধিপতি যে সপ্তম ঘরে অবস্থান করছে, যে ত্রিকোণটা তৈরি করেছে, এটাও কিন্তু কাম ত্রিকোণ, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা এগুলোকে পূরণ করিয়ে দেওয়া। কারণ দেবগুরু বৃহস্পতি এই যে ত্রিকোণটা তৈরি করছে, সেটা কিন্তু একটা খুব ভালো একটা ত্রিকোণ, যেটাতে মনের ইচ্ছা কিন্তু সম্পূর্ণভাবে পূরণ করাবে এই ধনুরাশির বহু দিক থেকে। ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে যেরকম রাশির অধিপতি, সেরকম আবার চতুর্থ ঘরের অধিপতি। দুটি ঘর, যেটা মীন রাশি, চতুর্থ ঘরটা, এই দুটি ঘরের অধিপতিও সপ্তম ঘরে অবস্থান করছে। এবং যে দৃষ্টিগুলো পড়ছে, সেই দৃষ্টিগুলো তো মারাত্মক দৃষ্টি। পঞ্চম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, সেটা হচ্ছে কি তুলা রাশি, এবং নিজের মূল ত্রিকোণ রাশির উপর দৃষ্টি থাকছে, অর্থাৎ নিজের রাশিকে দেখছে। তারপরে আবার দেখছে হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে, কুম্ভ রাশিতে আবার রাহু অবস্থান করছে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে এমনি বলবান, তারপরে আবার নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, ধনু রাশিকে। তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে, সেই ঘরকে তো কোনো রকমভাবে খারাপ করবে না। এই জিনিসটা তো বুঝতে হবে। কেন্দ্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। অনেকে হয়তো বলবে যে কেন্দ্রাধিপতি দোষ লাগিয়ে দিবে, কিন্তু এখানে তো কেন্দ্রতে আবার শনি অবস্থান করছে। তো যাই হোক, চারিদিক থেকে কিন্তু উন্নতি এই সময়কালে। এবং শনি যে অবস্থান করছে, শনিও মার্গী হয়ে রয়েছে পূর্বা ভাদ্রপদে। শনিও আবার নক্ষত্র পরিবর্তন করবে, জানুয়ারি মাসের 20 তারিখে উত্তরা ভাদ্রপদে আসবে। এখানটাতে দেবগুরু বৃহস্পতির সাথে শনির কিন্তু আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। এবং দৃষ্টিগুলোর প্রভাব কিন্তু যথেষ্ট পড়বে এই সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতির যে শুভ পঞ্চম দৃষ্টি, সেটা কিন্তু শনির আবার উচ্চ ঘর তুলা রাশিকে দেখছে। আবার দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে। আবার শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে। সেরকম কিন্তু শনিও কিন্তু কর্মের ঘরকে দেখছে, যেটা হচ্ছে কন্যা রাশি। দশম দৃষ্টি দিয়ে থাকছে রাশির উপরে। অর্থাৎ শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গী হয়েছে, এবং দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে এই সময়কালে। কত সুন্দর একটা শনির সাথে সম্পর্ক তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে। দেবগুরু বৃহস্পতিও দেখছে নিজের রাশিকে, আবার শনির মূল ত্রিকোণ রাশিকে, শনির উচ্চ ঘরকে দেখছে। সেরকম শনির দশম দৃষ্টি আবার পড়ছে সেই রাশির উপর। দশম দৃষ্টিটাতে কি হয়, কর্মের ফল হয়। আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে কি হয়, বিশেষ কৃপা লাভ হয়। অর্থাৎ এই সময়কালে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে এই ধনুরাশির। লাভের একাধিক রাস্তা তৈরি হবে ধনুরাশির লাভের একাধিক রাস্তা তৈরি হবে। মানসিক দুশ্চিন্তা দূর হবে, যেটা মনের ভিতরে এতদিন ধরে দুশ্চিন্তা ছিল, যেটা প্রকাশ করতে পারছিল না, যে এই কাজটা আমার জীবনে হবে কি হবে না, সেই সমস্ত অসম্ভব কাজের একটা দিশা যথেষ্ট এই সময়কালে পাবে, এবং কাজ সম্পূর্ণ করবে, এবং কাজ সাকসেস হবে। দেবগুরু বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন, এই পরিবর্তন আবার রাশির উপর দৃষ্টি। দেবগুরু বৃহস্পতি মানে কি, ধর্ম। দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে ধর্ম, মায়া, মমতা, পর উপকারিতা। দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে শিক্ষার জগৎ, জ্ঞানের আলো। দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতেই কিন্তু অজ্ঞানতার অন্ধকার দূর হয়। অর্থাৎ নিজের রাশিকে দেবগুরু বৃহস্পতি এই সময়কালে দেখছে, রাশিকে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ করে দিচ্ছে। রাশির একটা যে ব্যক্তিত্ব সমাজে, এটা দেখার মতন হবে এই সময়কালে। চারিদিক থেকে একটা উন্নতির সময় কিন্তু এই সময়কাল হতে যাচ্ছে
দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে। হ্যাঁ, তবে কিছু দিক থেকে আবার সাবধান, সেটা আলোচনার মাধ্যমে তুলে দেবো যে কোন দিকে বিশেষ আবার সাবধানে থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু এই ধনুরাশির ক্ষেত্রে হবে, অসম্ভব সম্ভব হবে এই সময়কালে। ধনুরাশির ক্ষেত্রে যে পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্র সম্পর্কে আমরা বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি। পবিত্র নক্ষত্র, এই নক্ষত্র জ্যোতিষশাস্ত্রে আমাদের বলছে যে এটা হচ্ছে, এর সিম্বলই হচ্ছে ধনুষবাণ। সেই ধনুষবাণ, যে ধনুষবাণে মানে যে বাণটা নিক্ষেপ হবে, সেই বাণটা নিজের কাজকে সম্পূর্ণ করে আবার পুনরায় সেই জায়গাতে ফিরে আসবে, সেই জায়গাতে ফিরে আসবে। এবং এই ধনুষবাণ যে মানে অধিপতি দেবতা অদিতিমা, অদিতিমা হচ্ছে অধিপতি দেবতা, সূর্যদেবের মাতা। আর এই যে ধনুষবাণ, সূর্যদেব, সূর্য বংশ, আমাদের পরম প্রেমময় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই ছিল সেই ধনুষবাণ। তো সেই রকম কিন্তু শক্তিশালী ধনুষবাণ, যেখান থেকে একাগ্রতা জিনিসটাকে বোঝায়, শালীনতা জিনিসটাকে বোঝায়, ভদ্রতা জিনিসটাকে বোঝায়, দায়িত্ব কর্তব্য এই জিনিসগুলোকে বোঝায়, ধৈর্য জিনিসটাকে বোঝায়। তাহলে কতগুলো গুণ, এবং তার সাথে মায়া মমতা সব কিছুই কিন্তু বোঝায়। তো পুনর্বসু নক্ষত্র একটু মানে মাথা গরম হয়, ক্রোধী হয়, কিন্তু যথেষ্ট আবার সেবামূলক, মানে পবিত্র নক্ষত্র। বহু কাজ কিন্তু এই নক্ষত্রে করা হয়, যেগুলো পবিত্র কাজ, যে কোথাও কোনো যাত্রা করা, যে কোনো জায়গাতে ইন্টারভিউ দিতে যাচ্ছে, এই নক্ষত্রে সফল হয়ে যায়। মানে চন্দ্র যখন এই নক্ষত্রে অবস্থান করে, যে কোথাও একটা কোনো ভালো জায়গাতে যাচ্ছি, যেখানে কোনো কার্যসিদ্ধির ব্যাপার রয়েছে, সেই কার্যগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় এই নক্ষত্রে, যখন চন্দ্রবাহী নক্ষত্রে থাকে। কত সুন্দর নক্ষত্র, ভিত্তি স্থাপন থেকে আরম্ভ করে কোথাও যাত্রা, কোথাও কোনো বিজনেসের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, বা কোনো মহাজনের সাথে কথাবার্তা, বা কোথাও কোনো কাজের সন্ধানে যাচ্ছি, সেই জিনিসগুলো কিন্তু হয় এই নক্ষত্রে, এই সময়কালে যখন চন্দ্রমা এই নক্ষত্রের উপর থাকে। খুবই পবিত্র নক্ষত্র। আর এই নক্ষত্রে গুরু নিজের নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ লক্ষ্য ভেদ করতে পারবে কর্মক্ষেত্রে। আর দেবগুরু বৃহস্পতি মানে কি? জ্ঞান, জ্ঞানের অসীম ভাণ্ডার। অর্থাৎ এই সময়কালে যারা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, ট্রেনার হিসাবে কাজ করছেন, যে কোনো বিষয়ে শিক্ষা দিচ্ছেন, শিক্ষাকতা করছেন, কোচিং সেন্টার করছেন, তাদের জন্য বললে বললে মানে অর্থাৎ পুনরায় শুভ্রতা জীবনে লাভ করা, এই নক্ষত্র জিনিসই বুঝাচ্ছে। এই নক্ষত্র হচ্ছে এক কথায় বলতে গেলে সৌভাগ্য জিনিসটাকে নিয়ে চলে আসে, যে পুনরায় শুভ্রতা জীবনে যা যা ছিল সব আবার পুনরায় নিয়ে আসা, ফেরত পাওয়া, সেই জিনিসগুলোকে বুঝায় এই পূর্বাভাদ্র পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রে যে গাছের সিম্বল, এর আগে আলোচনা করেছিলাম যে বাঁশ গাছ আর ধান গাছ। তো বাঁশ গাছের চাষ আর ধান গাছের চাষ, চাষি করবে হচ্ছে ধান গাছের চাষ, বছরে 2-3 বার ফসল ফলিয়ে নেবে, কিন্তু ধানের চাষ করতে বাঁশের চাষ করতে চায় না। কারণ কি? বাঁশ বহুদিন পর বাড়ে, কিন্তু যখন বাঁশ বাড়ে তখন কিন্তু ফিটে 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 বাড়ে, তখন কিন্তু আশেপাশের গাছগুলোকেও কিন্তু ছোট মনে হয়। তো এটাই হচ্ছে সেই পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের যে গাছের সিম্বল দেওয়া হয়েছে, সেটা কিন্তু বাঁশ গাছকেই দেওয়া হয়েছে। অর্থাৎ এই সময়কালে এতটাই বৃদ্ধি পাবে যে সমাজে কিন্তু সেই জিনিসটা উঠে আসবে, যে অনেক উঁচুতে নিয়ে যাবে ধনুরাশিকে। মান সম্মান পদ প্রতিষ্ঠা যারা জীবনে হারিয়েছেন, সেই জিনিসগুলো আবার পুনরায় ফেরত পাওয়া, এই জিনিসগুলো ঘটতে থাকবে। এই মানে রাশির উপর দৃষ্টি, রাশিকে তো বিশেষভাবে নিখার মানে ছাকনির মতন ছাকবে, এবং নিজের ভুল কুটি সমস্ত কিছু সংশোধন করে জীবনে এগিয়ে যেতে পারবে। বিশ্লেষণ করার ক্ষমতা যথেষ্ট ভালো হবে, দার্শনিক চিন্তাভাবনা হয়ে যাবে, মানে ব্যক্তিত্ব সমাজে একটা অন্যরকম চেহারা নেবে এই ধনুরাশির ক্ষেত্রে। খুবই ভালো অবস্থান, চারিদিক থেকে একটা উন্নতি। এবার দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, সপ্তম ঘরে অবস্থান করছে এই নক্ষত্রে, পঞ্চম দৃষ্টি লাভের ঘরে দিচ্ছে। তো সপ্তম ঘরটা কি? সমস্ত রকম কাজকর্ম বোঝায়, ব্যবসা বাণিজ্য, এই জিনিসগুলোকে বোঝায়। তো পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন দীর্ঘদিন ধরে, যেখানে তার কোনো হয়তো একটা ভালো কাজ হয়েছে, যার পেমেন্ট কোনো বাকি রয়েছে, সেই কাজগুলো হবে, বা যারা বড় কোনো প্রজেক্টের আশায় রয়েছেন, সেই কাজগুলো হবে। কোনো ডকুমেন্টেন্সির কাজ যেগুলো বাকি রয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু আবার সেই থাকছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি। এই রাশিতে দৃষ্টি থাকছে, যেখানে রাহু অবস্থান করছে শতবিশা নক্ষত্রে। তো যোগাযোগ জিনিসগুলো হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। তৃতীয় ঘরটা হচ্ছে সামাজিক যোগাযোগ, অর্থাৎ এই সময়কালে অনেক ভালো ভালো লোকেদের সাথে উঠা বসা হবে। এই সময়কালে বাড়ির বয়োজ্যেষ্ঠ লোক, সেরকম দাদা দিদি দাদা দিদি, এবং সেরকম কিন্তু ভাই বোন, সবার সাথে সম্পর্ক একটা মধুর সম্পর্ক হবে। এবং নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, সেই জিনিসগুলো যদি হয়ে থাকে ধনুরাশির জীবনে, সেটাও কিন্তু সংশোধন হবে, এবং নিজেদের মধ্যে মিল মহব্বত, এই জিনিসটাও উঠে আসবে। কারণ দেবগুরু বৃহস্পতি মানে ধর্ম, দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে মায়া মমতা পরোপকারিতা, এই জিনিসটা উঠে আসবে। এবং ধনুরাশির মধ্যে এই সময়কালে আবার দান ধর্ম জিনিসটাও উঠে আসবে। কারণ তৃতীয় ঘর থেকে সাহায্য জিনিসটাকে বোঝায়, যে কেউ কোনো জায়গাতে বিপদে পড়েছে, তার পাশে দাঁড়ানো, এই মনোভাবগুলোও আসবে। সেরকম ধর্মের চিন্তা চলে আসবে, ধার্মিক মনোভাব চলে আসবে। কাউকে ক্ষতি করার আগে 10 বার চিন্তা করবে এই বকরি অবস্থায় দেবগুরু বৃহস্পতি। করবে তো না পারলে তাকে সাহায্য করবে, কিংবা তার পাশে যে দাঁড়াবে, এটাই গুরুর জ্ঞান এই সময়কালে অরিজিনালভাবে কাজে লাগবে। আর যখন অষ্টম ঘরে ছিল, তখন আমি একটা কথা বলেছিলাম যে অত্যধিক অহংকার নিয়ে আসবে, এটা কিন্তু ঠিক নয়। সেই জিনিসগুলো যে অষ্টম ঘরে যে একটা উচ্চ অবস্থায় বকরি আর নর্মাল অবস্থায় যে বকরি, এটার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকবে এই সময়কালে। দেবগুরু বৃহস্পতি মানে
গগনচুম্বী সফলতা দিবে এই ধনুরাশিকে। আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে এই সময়কালে, আর্থিকটা দেখার মতন হবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, টেন্ডারজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা দেবগুরু সম্পর্কিত, যেরকম সোনার ব্যবসা, চাঁদি, তারপরে পিতল, কাঁসা, ব্রোঞ্জ, এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য ভালো, যারা অধ্যাপক হিসাবে কাজ করছেন তাদের জন্য ভালো, যারা ট্রেনার হিসাবে কাজ করছেন, শিক্ষকতা করছেন, কোচিং সেন্টার করছেন, এদিক থেকে ভালো। যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য ভালো, যারা সরকারি উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন তাদের জন্য ভালো। সব দিক থেকে একটা উন্নতির জোয়ার নিয়ে আসবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো, যারা সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন সেখানটাতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির যোগ রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, যে কোনো ব্যবসা বাণিজ্য, খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা আবার ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো, সরকারি ডকুমেন্ট, কাগজপত্রের কাজ, এগুলো, লেখালেখির কাজ, এগুলো সব দিক থেকে একটা উন্নতির চরম শিখর। অর্থাৎ এই সময়কালে আর্থিক দিকটা এতটাই মজবুত হবে, মানে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছাকে পূরণ করতে পারবে। এবং দীর্ঘদিন ধরে যারা দুশ্চিন্তা করছিলেন কোনো কাজের জন্য, সেই দুশ্চিন্তাও মুক্ত হবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে। দেবগুরু বৃহস্পতির সপ্তম ঘরে অবস্থান, অর্থাৎ এই সময়কালে বহু জাতক জাতিকাদের বিবাহের সম্বন্ধও আসবে, বাড়িতে কোনো মাঙ্গলিক কার্যও হবে এই সময়কালে। অতএব চারিদিক থেকে কিন্তু একটা বিশেষভাবে উন্নতি। তবে এই পবিত্র নক্ষত্রে গুরুর এই অবস্থানে কোনো সময় কোনো গুরুজন বা বাড়ির বড়জনকে কোনো সময় অশ্রদ্ধা করা উচিত না। গুরুজনের এই সময়কালে আশীর্বাদ নেওয়া অবশ্যই উচিত। এই সময়কালে কোনো গুরুজন ব্যক্তিকে অশ্রদ্ধা করা বা অসম্মান করা কোনো সময় উচিত হবে না এই সময়কালে। বিশেষ করে নিজের পিতা, নিজের মাতাকে অপমান কোনো সময়, এটা ভালো হবে না। না তো নিজের দুর্ভাগ্য সেই জিনিসটা কিন্তু উঠে নিয়ে আসবে এই সময়কালে। বিশেষ করে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এই সময়কালে। তারপর হচ্ছে যে মন্দিরগুলোতে ভোগ রান্না হয় সেই মন্দিরগুলোতে মিষ্টি কুমড়োর মতন খাবারের বস্তু দান করবেন। মন্দিরের পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ দিবেন, আসন দান করবেন, তাতে কেতু যথেষ্ট ভালো প্রভাব দিবে, নবম ঘরের কেতু। এই সময়কালে যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং শুক্লপক্ষের বৃহস্পতিবার করে বাড়িতে সত্যনারায়ণ হরির পূজা দিবেন। পূর্ণিমা তিথিগুলোতে অবশ্যই বাড়িতে রাধা গোবিন্দর পূজা দিবেন, দেখবেন উন্নতি চরম শিখরে উঠবে। তবে ভুল করেও কিন্তু কোনো গুরুজন ব্যক্তিকে অশ্রদ্ধা করবেন না কিংবা অপমানজনিত কোনো কথাবার্তা বলবেন না, এবং নিজের ভাই বোন বা দাদা দিদিদের সাথে সম্পর্ক যথেষ্ট এই সময়কালে ভালো রাখবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, খুব ভালো লাগছে বলতে। ধনুরাশির সময় যথেষ্ট ভালো এবং চারিদিক থেকে একটা একদম উন্নতির চরম শিখর উঠবে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে। খুবই ভালো অবস্থান, যে ঢাইয়ার মধ্যে শনির ঢাইয়া চলছে, কিন্তু গুরুর যে অবস্থান, এই অবস্থান মানে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিবে ধনুরাশির জীবনকে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বরের কৃপা লাভ করুন সবাই। আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে। এই 2026 আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মনের মনস্কামনা যেন পূরণ করে। তবে ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই কোনো আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কারণ ভালো সময় চলে গেলে তাহলে কিন্তু পস্তাতে হবে। এমন কোন উপাচার রয়েছে, কোন নক্ষত্রে আপনার জন্ম, কোন এমন উপাচার রয়েছে যে উপাচার করলে আপনার সামনের দিনগুলো অবশ্যই যেন ভালো হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।